পর এবার রাজনীতিতে আলোচনা চলছে উপজেলা নির্বাচন ঘিরে। এবার দলীয় প্রতীক থাকছে না উপজেলা নির্বাচনে। ইতিমধ্যেই ঈদের পর প্রথম ধাপের উপজেলা ভোট নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সব মিলিয়ে কেমন হতে যাচ্ছে উপজেলা নির্বাচন, এসব নিয়ে আলোচনা করতে চাই আজকের সাম্প্রতিক সমীকরণে। সাথে আছে আমি এস এম নাজমুল হক এবং আপনার সাথে আছেন আজকে দুজন অতিথি, জনাব আবু জাফর সূর্য, সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতা, এবং জনাব ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সাম্প্রতিক সমীকরণে। আজ আমরা আলোচনা করতে চাই কেমন হবে উপজেলা নির্বাচন এই বিষয় নিয়ে। শুরুতেই যেতে চাই মোশাররফ ভাই, আপনার কাছে। দ্বাদশ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও আপনারা বর্জন করলেন, কিন্তু অনেকের ধারণা আপনাদের দলের অনেকেই নির্বাচনে অংশ নেবেন। এই উপজেলা নির্বাচনে সামাল দিবেন আসলে কিভাবে আপনারা, যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ-আলোচক আবু জাফর সূর্য এবং বিজয় টিভির দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটি বলেছেন যে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলগতভাবে অংশগ্রহণ করেনি, শুধু বিএনপি না, আপনি দেখবেন যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। শুধুমাত্র আওয়ামী লীগ এবং তাদের যে জোটের যে রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করেছে। কারণ আমরা মনে করেছি এই নির্বাচনটা একটা পরিকল্পিত নির্বাচন। এই নির্বাচন হলো বর্তমান আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নবায়নের একটি নির্বাচন, যেখানে জনগণের মতামতের কোনো মূল্য নাই, জনগণের ভোট দেওয়ার কোনো অধিকার নাই, এবং জনগণকে তাদের নেতা নির্বাচন করার যে একটা উন্মুক্ত পদ্ধতি, সেই জায়গাটাকেও অনেকটা সংকুচিত করা হয়েছে, যার কারণে আমরা নির্বাচন বর্জন করেছি। তাই বাংলাদেশে আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এসে 7ই জানুয়ারি, আমরা কি মনে করতে পারি যে মাত্র 2 মাস বা 2.5 মাসের মধ্যে বাংলাদেশের এই যে রাজনৈতিক সংস্কৃতি হঠাৎ আমূল পরিবর্তন হয়ে যাবে? চিন্তা করার কোনো কারণ নেই। কারণ যেভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সম্পন্ন করেছে, একইভাবে উপজেলা নির্বাচনও তারা একইভাবে করবে, যেখানে জনগণের ভোটের বলেন অথবা নির্বাচনের উপযোগী যে পরিবেশটি দরকার, সেটার কোনো জায়গা বাংলাদেশে আছে বলে আজকে মনে করে না। কারণ এখানে আবু জাফর সূর্য ভাই আছে, একজন প্রতিনিধি দশার সাংবাদিক, উনিও দেখেছেন যে নির্বাচনের পরে আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে বাংলাদেশের সংবিধানকে অনুসরণ করে আমরা কিছু শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। আপনি দেখবেন যে এর মধ্যে আমাদের একটা কালো পতাকা মিছিল ছিল সারা দেশব্যাপী। কিভাবে এই সরকার সেই মিছিলটাকে পণ্ড করে দিয়েছে। আমাদের নেতা মঈন খান সহ প্রায় 75 নেতা কর্মীকে গ্রেফতার করেছে, যদিও মঈন খানকে পরে ছেড়ে দিয়েছে। কিন্তু যেই দলটি শুধুমাত্র একটা কালো পতাকার মতো একটা প্রতিবাদ মিছিল সহ্য করতে পারে না, সেই দলটি একটা নির্বাচনের ভোটের মাধ্যমে যেখানে জয় পরাজয় নির্ধারিত হবে, সেই নির্বাচন অবাধ, সুস্থ, নিরপেক্ষ করবে, এটা বিশ্বাস করার কি কারণ আছে? এক। অন্যদিকে আপনি যদি দেখবেন আমরা কেন নির্বাচন বর্জন করছি, এই কথাগুলি তো আমরা বারবার বলে আসছি। আমরা মনে করেছি যে নির্বাচনের জন্য যে সমতল মাঠটা দরকার, আজকে বাংলাদেশে সেই অবস্থাটা নেই। কারণ আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায়, এই 15 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানগুলি তারা নগ্ন দলীয়করণ করেছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপর কতটুকু ক্ষুব্ধ, কতটুকু তারা বীতশ্রদ্ধ, যে এবং কতটুকু তাদেরকে অবজ্ঞা করে যে মাত্র 62টা আসনে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য মার্কা পেয়েছে, সেখানে তাদেরকে পরাজিত করেছে। কিন্তু যার জন্য দেখবেন এই নির্বাচনে আওয়ামী লীগের লোক তবু তারা নৌকা দিয়ে ইলেকশন না করে অন্য মার্কা ইলেকশন করেছে, তারাও কিন্তু চরমভাবে পরাজিত হয়েছে। যার কারণে আপনি যে উপজেলা নির্বাচনের কথা বলছেন, আগামী যে উপজেলা নির্বাচন হবে, আওয়ামী লীগ নিশ্চিত নৌকার ভরাডুবি জেনে আজকে সেই মার্কা থেকে কিন্তু সরে এসেছে। তারা ভালো করে জানে জনগণ যদি সুযোগ পায় এই নৌকাকে আবার ডুবিয়ে দেবে। আমি একটু মোশাররফ ভাই আরেকটু জানতে চাই আপনার কাছে, এই যে আপনারা নির্বাচন, উপজেলা নির্বাচনে বর্জন করছেন, জাতীয় নির্বাচন বর্জন করলেন, এভাবে আপনারা যে বর্জন করছেন, আসলে আপনাদের লক্ষ্যটা কি? আপনারা আসলে যদি সরকার আপনাদের আন্দোলনের, আপনাদের যেই চাহিদা, সেটা যদি সরকার মেনে না নেয়, কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট যদি মেনে না নেয়, তাহলে আপনারা এই বর্জন কতদিন করে যাবেন? আপনাদের এই বর্জন আসলে দলের জন্য হুমকি কিনা? না, এটা হুমকি না, একটা কারণে এখানে সূর্য ভাই আছে, অনেক পুরাতন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং আজকে সাংবাদিক। আপনি যদি জনগণের পক্ষে থাকেন, আপনি জনগণের যদি কণ্ঠস্বরটা ধারণ করতে পারেন, জনগণের প্রত্যাশাটাকে যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে সেই দল কখনো নিশ্চিহ্ন হয়ে যায়। আপনাকে একটা উদাহরণ দিলাম না, যে এখানে আমি সূর্য ভাই সহ আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম দীর্ঘ 9 বছর। বিএনপি কিন্তু 9 বছর স্বৈরাচার এরশাদের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আমরা বলেছিলাম যে এর অধীনে বাংলাদেশে জনগণের রায়ের কোনো প্রতিফলন ঘটে না। কিন্তু আওয়ামী লীগ দেখবেন
সেই দিন এরশাদের সাথে আতাত করে কারো কারো বক্তব্য ব্যাপক অর্থ লেনদেনের মাধ্যমে 1986 সালে তারা নির্বাচনে গিয়েছিলেন। কিন্তু 90 সালে এরশাদের যখন পতন হয়েছিল, বাংলাদেশে যেখানে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেখানে আপনারা লক্ষ্য করবেন যে বিএনপি মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখন কিন্তু 9 বছর নির্বাচন না করেও বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় গিয়েছে। সুতরাং যেই সকল লোকজন আজকে এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদেরকে আমি ইতিহাসের দিকে একটু দৃষ্টি দিয়ে আরেকটি উদাহরণ দিলে আপনি আরো স্পষ্ট হবে। আপনি মিশরের ব্রাদারহুড পার্টি দীর্ঘ 40 বছর হোসনে মোবারকরা তাদেরকে রাজনীতির বাইরে রেখেছে। হোসনে মোবারকের পতনের পর 40 বছর পর যখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কোন সাংগঠনিক তৎপরতা তাদের করতে দেয় নাই, তাদের অসংখ্য নেতাকর্মী জেলে ছিল। তারপরে কিন্তু ব্রাদারহুড মুরসি সেদিন, ডক্টর মুরসি কিন্তু সেদিন জয়লাভ করেছিল। সুতরাং আজকে যারা এই কথাগুলি বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, বাংলাদেশের ইতিহাস যদি তারা বোঝে, বিশ্বের ইতিহাস যদি তারা পর্যালোচনা করে, তাহলে বুঝতে পারবেন যে বর্জনের মাধ্যমে দল শেষ হয়ে যায় না, বরং দল আরো শক্তিশালী হয়, জনগণের আরো হৃদয়ের কাছাকাছি যায়। ধন্যবাদ মোশাররফ ভাই। আমি এবার একটু সূর্য ভাই আপনার কাছ থেকে জানতে চাই। সূর্য ভাই, মোশাররফ ভাই যে কথাগুলো বলেছেন তার মধ্যে তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ যে নির্বাচন করবে, উপজেলা নির্বাচন, ওই সাজানো গোছানো একটি নির্বাচন করবেন। এর পাশাপাশি আপনার কাছ থেকে একটু জানতে চাই, একজন সাংবাদিক হিসেবে আপনি কি বলবেন, গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কি বলবেন যে উপজেলা নির্বাচনটি আসলে কেমন হবে? আগামী যে উপজেলা নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন, সেই নির্বাচনটি আসলে কতটুকু গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হবে বলে আপনি মনে করেন? আহ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজয় টিভির দর্শক যারা কষ্ট করে সহ্য করছেন আমাকে এবং আমার সহ আলোচক, আমাদের সময়ের এক সময়ের ছাত্র নেতা ABM মোশাররফ হোসেন। এবং মোশাররফ ভাই সম্পর্কে আমি একটু বলেই রাখি, নিশ্চয়ই দর্শক খুব ভালোভাবে জানে, আমিও তাকে অনেক দিন ধরে চিনি, কিন্তু মোশাররফ ভাই হয়তো আমাকে 10-15 বছর পরে চিনে। আমরা একই কাছাকাছি বাড়ি, আমাদের একটা মাটির সন্তান বলতে পারেন। কিন্তু তার মতো একজন নিরহংকারী মানুষকে না চেনাও গ্রহণযোগ্য হতে পারে না, চিনতেই হবে তার মতো একটু মিশুক মানুষ। কিন্তু রাজনীতিতে আমি তার ভিন্ন মতের মানুষ, একদমই ভিন্ন মতের মানুষ, কিন্তু তারপরও ভিন্ন মতের মানুষ হলে ওনাকে ভালোবাসি একটু আলাদা ভাবে। ওনার নিরহংকার, মানুষের সাথে মেশা, মাটির গন্ধ যেন ওনার গায়ে লেগে আছে। এবং আমার আরো ভালো লাগতো যদি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলোকে সাথে যদি উনি একমত হতে পারতেন। আমার আরো অধিক ভালো লাগতো উনি যদি মহান মুক্তিযুদ্ধের শত্রু মুক্তিকে চিনতে পারতেন। তাহলে মোশাররফ ভাইয়ের সাথে আমার ভালো লাগার, শ্রদ্ধার জায়গাটা এখন যে কম আছে তা না, আরো আরো উচ্চতায় যেতে পারতো। কিন্তু উনি যেমন রাজনীতিতে বর্জন করে, কারণ আমার পাশের জায়গায় ওনার বাড়ি, উনি ওখানের জনগণকে উনি বঞ্চিত করছেন। বঞ্চিত করছেন কিভাবে? নির্বাচন বর্জন করে। ওখানকার মানুষ ওনাকে হয়তো বিবেচনা করতেন, বিজয়ী হতেন, ওখানের মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা উনি পূরণ করতে পারে নাই। এক এক সময় ওই এলাকার মানুষের কাছে কিন্তু ওনার জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মোশাররফ ভাই নিশ্চিত করে আপনাকে এটা বলে রাখলাম, কারণ বর্জন কখনো অর্জন দেয় না, সকল বর্জন কিন্তু অর্জনের মধ্যে হয় না। আপনার আমার মোশাররফ ভাই এতক্ষণ কথা শুনেছি, সে কথা আমি ভিন্ন মত পোষণ করছি না, একটু যুক্ত করে দিই। মোশাররফ ভাই, 79 সালে আপনার যে দল, যে দলটার আমি নেতা, আপনার শ্রম ঘাম এই দলের মধ্যে রয়েছে, সেই দলটিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, দর্শকদেরও মনে আছে। ওই সময় যাদের বয়স, আমাদের বয়সটা খুব ছোট ছিল, কেবল হাই স্কুলে উঠেছি এরকম একটি বয়স। তো সেই সময় সেই নির্বাচনটা কিন্তু আপনাদের দলের অধীনে হয়েছিল এবং সামরিক সরকারের অধীনে হয়েছিল, আমি যদি ভুল করে না থাকি। আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে নিশ্চিত পরাজয়ের জন্য বীরের মতো লড়াই করেছে। কারণ নেতা কর্মীর সাথে 75-এর 15ই আগস্টের ঘটনার পরে যে ম্যাচাকার একটি হয়ে গেছে দলের মধ্যে, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য সেই উদ্যোগটা গ্রহণ করেছিল। যার ফলশ্রুতিতে কিন্তু আওয়ামী লীগ যে খুব বেশি নির্বাচন বর্জন করে তা কিন্তু নয়। আপনি একটু আগে আওয়ামী লীগের সমালোচনা করেছেন যে 86 সালে এরশাদের অধীনে নির্বাচন করবে না, যারা নির্বাচনে যাবেন তাদেরকে নানা উপাধিতে ভূষিত করেছিল আওয়ামী লীগ, কিন্তু সে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল। এবং সেই আন্দোলনে যেমন মোশাররফ ভাই যুক্ত ছিলেন, সেই আন্দোলনে আমিও যুক্ত থাকার সুযোগ হয়েছিল। এবং 86 সালে আওয়ামী লীগ যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে একজন ছাত্রকর্মী হিসাবে সেই সিদ্ধান্তের সাথে কিন্তু একমত ছিলাম না, কিন্তু আমি কিন্তু উদাহরণটা তার সামনে টেনে এনে দিলাম। 91 নির্বাচনের কথা বলছেন, 96 নির্বাচনের কথা বলছেন, 2001 সালে নির্বাচনের কথা বলবেন, 2008-9 সালে ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, সরি ফখরুদ্দিনদের নির্বাচনের কথা বলবেন। আমি যদি যাই জানি
নিশ্চয়ই মোশাররফ ভাই আপনি জানেন, আমি 91 সন থেকে ছোট সাংবাদিক হিসেবে হলো তখন থেকে কিন্তু শুরু করেছিলাম। 91 নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও সেই নির্বাচন নিয়ে একটি দল বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। 93 সরকার সরকার মানে যে নির্বাচনটা হলো তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কি আইন হওয়ার পরে নির্বাচন অনুষ্ঠানটা হয়েছিল, বা সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে। সেই নির্বাচনটা নিয়েও আপনার দল কিন্তু কোনো না কোনো ভাবে প্রশ্ন তুলেছিল, স্থূল কারচুপি হয়েছে। 2001 সালে লতিফুর রহমানের নেতৃত্বে বিচারপতি যে নির্বাচনটা অনুষ্ঠান হয়েছে, সেই নির্বাচনে 1 অক্টোবরে সারা দেশব্যাপী কি ঘটনা ঘটেছে, আমি সেই কথা শুধু মনে 1 অক্টোবর শব্দটা শুরু মনে ভাই, করে আসলে দিলাম। এই বিষয়গুলো আমরাও জানি। আমরা একটু ছোট করে যদি একটু বলেন যে আসলে আগামী নির্বাচনটি আপনি কিভাবে দেখছেন, একটু ছোট করে বলেন। এরপরে আপনাকে দর্শকরা সহজে বুঝবে যে ওনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা তদারকি সরকারের অধীনে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচনটা চায়। এটা যেমন সত্য, উপজেলা নির্বাচনটাকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, আমি সেইটার জন্য এই কথাটা বলেছি। সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনটা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, সেটা তো কোনো রেকর্ড নাই। হ্যাঁ, না। একটা রেকর্ড আছে। ফখরুদ্দিন মইনুদ্দিন একটা করে গেছিল, জাতীয় নির্বাচনের সময় শুরু করেছিল, যেটা 2000 যে এই জাতীয় নির্বাচনের পরে উপজেলা নির্বাচন হবে। তাহলে ওনারা যে এই নির্বাচনটা বর্জন করলো আওয়ামী লীগের অধীনে, এটা তো জাতীয় নির্বাচন না। তৃণমূল পর্যায়ে যে নেতা কর্মীরা সারাদিন চায়ের দোকানে আড্ডায় থাকে, হাটে বাজারের আড্ডায় থাকে, গ্রামের ছোট দোকানটায় আড্ডা করে, বাজারে যায়, দল রাজনীতি করে, জীবন সংসার রাজনীতি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে, তাদেরকে বঞ্চিত করার মধ্য দিয়ে এই নির্বাচন তার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। এইটা যখন না হবে, এইটা বর্জন করা হচ্ছে, রাজনীতিতে আর একটা বড় ভুল আওয়ামী লীগ বিএনপি করবে, এটার মাসুল দিতে ধন্যবাদ পারবে সূর্য না। ভাই। আমি এই বিষয় নিয়ে আপনার সাথে আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাবো সূর্য ভাই। দর্শক, আপনারা দেখছিলেন সাম্প্রতিক সমীকরণ। আমাদের আজকের আলোচনার বিষয় কেমন হবে উপজেলা নির্বাচন, এই বিষয় নিয়ে দুজন অতিথির সাথে আমাদের আলোচনা চলছিল, আলোচনা চলবে, কিন্তু এই মুহূর্তে যাব ছোট্ট একটি বিরতিতে। আশা করি সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখছিলেন সাম্প্রতিক সমীকরণ। বিরতির পর আবারও ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম কেমন হবে উপজেলা নির্বাচন, এই বিষয় নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আজকে যুক্ত আছেন জনাব আবু জাফর সূর্য, সাংবাদিক নেতা ও ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, এবং আমাদের সাথে আরো একজন যুক্ত আছেন জনাব মোশাররফ হোসেন। আমরা মোশাররফ ভাই আপনার কাছে যেতে চাই। সূর্য ভাই বিরতির আগে একটি কথা বলেছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, বর্জন কখনো অর্জন হয় না। বর্জন কখনো অর্জন হয় না, এই কথাটি আপনি একটু ব্যাখ্যা করবেন। আসলে আপনাদের যে বর্জন, সেই বর্জন নিয়ে নিশ্চয়ই বলেছেন তিনি। পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, ভোটের আগে ও ভোটের পরে বিএনপি যেসব কর্মসূচি ঘোষণা করেছিল, সেসব কর্মসূচি আসলে সফল হয়নি। কতটা সফল হয়েছে আপনারাই জানেন। এটি কি আসলে এক ধরনের ব্যর্থতা, নাকি জনসম্পৃক্ততার অভাব? কি বলবেন এই বিষয় নিয়ে মোশাররফ ভাই? না, হ্যাঁ, আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু আবু জাফর সূর্য ভাইয়ের কথার একটু বক্তব্য দিতে চাই। উনি আমার সম্পর্কে অনেক ইতিবাচক কথা বলেছে, এটা ওনার বিনয়ী একটা ভাবের প্রকাশ। আমি হয়তো অত যোগ্য না, কিন্তু আমি ওনাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা নির্বাচন কেন বর্জন করছি। এখানে সূর্য ভাইয়ের নিশ্চয়ই মনে থাকার কথা যে বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল। তারপর কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণেই কিন্তু 1-11 হয়েছিল। আওয়ামী লীগের নেত্রী বলেছিল যে 1-11 হল আমার আন্দোলনের ফসল। সেখানে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দকে সেই দিন জেলে পুরেছিল। হয়তো উনি বলবে যে আওয়ামী লীগের নেতৃত্ব জেলে পুরেছিল, কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে সেই দিন 1-11 গভর্নমেন্টের সাথে একটা সমঝোতা করে কিন্তু সেদিন আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন। আমরা কিন্তু নিশ্চিত জানতাম সেই নির্বাচনে বিএনপির ফলাফল ইতিবাচক হবে না। তারপরেও কিন্তু গণতন্ত্রের স্বার্থে সেদিন বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং আমরা মাত্র 29টি আসন পেয়েছিলাম। এখানে সূর্য ভাইকে আমি এটি স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশে বিএনপি আপনি 79 পার্লামেন্টের নির্বাচনে বলেছেন, আজকে বাংলাদেশ জাতীয় সংসদ, দ্বাদশ জাতীয় সংসদ চলছে। আপনি যদি বাংলাদেশের অ্যাকর্ডিং টু সিরিয়াল অনুসারে প্রত্যেকটা সংসদ দেখেন, এখন পর্যন্ত আমি যতটুকু আমার গবেষণায় আমি দেখেছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে রিচ পার্লামেন্ট যদি আপনি বলেন সেটা 79। বাংলাদেশে এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না যারা 79 এর পার্লামেন্টে সেই ছিল না।
একদিকে রাজনীতিবিদরা যেমন ছিলেন, বামরা যেমন ছিলেন, ডানরা যে ছিলেন, একটি চমৎকার সংসদ ছিল 79 সন। হ্যাঁ, উনি বলেছে আওয়ামী লীগের সংকট ছিল, আওয়ামী লীগের মধ্যে তখন আওয়ামী লীগের মালিক গ্রুপ, আওয়ামী লীগের রাজ্জাক গ্রুপ, আওয়ামী লীগের মিজান গ্রুপ, এই সংকট ছিল। তার দায়িত্ব তো আপনি বিএনপির উপর চাপাতে পারেন না, যার কারণে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু প্রায় 58টা সিট পেয়েছে, 39টা সিট পেয়েছিলেন, মিজান 39টা পেয়েছিলেন, 39টা পেয়েছিলেন এবং মিজান আওয়ামী লীগ মিজান 2টা পেয়েছিলেন, অন্যরাও পেয়েছিলেন। সুতরাং সেই নির্বাচনে আপনি অথচ আপনি যদি দেখেন আওয়ামী লীগ কত বড় রাজনৈতিক নিয়ন্ত্রণ করেছে যে 2018 নির্বাচনে বিএনপির মতো একটি দলকে মাত্র 6টি আসন দিয়েছে সেটা। সুতরাং এগুলি তো আমাদের একটু বিবেচনায় নিতে হবে যে আওয়ামী লীগ কত বড় কন্ট্রোলিং নির্বাচন করে, যে এই নির্বাচন আওয়ামী লীগ নিজের ইচ্ছে। এইবার দেখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন আপনি দেখেন আওয়ামী লীগ তার স্বতন্ত্র জাতীয় পার্টিকেও তারা দিয়েছে এবং কাকে কাকে জিতাবে তাদের নির্বাচন। এই নিয়ন্ত্রিত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, এটা যদি আবু জাফর সূর্য ভাইয়ের মতো একজন নামকরা সাংবাদিক যদি বিএনপিকে এই পরামর্শ দেয় তাহলে আমার বলার কিছু নাই। তো সুতরাং এইটা আজকে বাংলাদেশের এটা হলো মূল চিত্রটা। আর আরেকটি যে প্রশ্নটি আপনি করেছিলেন, ভোটের আগে এবং পরে বিএনপি যে আন্দোলন আমি বলি, করেছিলেন, যে কর্মসূচি দিয়েছিলেন, সেগুলো আসলে কতটুকু সফল হয়েছে? না সব এখন আপনি দেখেন আন্দোলন তো আমার কনস্টিটিউশন আমাকে কিছু রাইট দিয়েছে, আমি বাংলাদেশের নাগরিক, আমাকে সমাবেশের স্বাধীনতা দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, মিছিল করার স্বাধীনতা দিয়েছে, আমার কথা বলার স্বাধীনতা দিয়েছে। কিন্তু আমি কি একটা জিনিস প্রয়োগ করতে পারি? আমার সাংবিধানিক সেই অধিকারগুলি কি আমাকে প্রয়োগ করতে দিচ্ছে? আজকে বিএনপি কালো পতাকা মিছিল করছে, এটা কালো পতাকা মিছিল অর্থ গভর্নমেন্টের উৎখাত করা, আপনি দেখেন সেখানেও করতে দিচ্ছে না। অর্থাৎ একটি সরকার যখন ফেসিস্ট হয়ে যায়, একটা সরকার যখন একনায়কতান্ত্রিক হয়ে যায়, একটা সরকার যখন জুলুমবাজ হয়ে যায়, তার সাথে তো গণতান্ত্রিক মূল্যবোধগুলি এখানে কোনো কাজ করবে না। আজকে আওয়ামী লীগের অবস্থা কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে আওয়ামী লীগ কি বলছে আপনি দেখেন, এই আপনাদের এখানে দুইজন সাংবাদিক আপনারা আছেন, আমি জানি না আপনাদের মধ্যে থেকে ওই রিয়াকশনটা কিন্তু আমরা পাইনি। আপনাদের সহযোগিতা সাগররুনি হত্যা হয়েছে, 104 বার আদালতে চূড়ান্ত প্রতিবেদনের জন্য আইনশৃঙ্খলা বিভাগ সময় নিয়েছে। মাননীয় আইনমন্ত্রী বলেছেন কি দরকার হলে 50 বছর সময় নেওয়া হবে। অর্থাৎ কতটুকু অবজ্ঞা, কতটুকু আজকে একটা হত্যাকাণ্ডর যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কতটুকু উৎসাহিত করা হচ্ছে, শেল্টার দেওয়া হচ্ছে। এই কথাগুলি যখন আমরা বলি তখন তো আমাদের উপর নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা চলে আসে। আজকে দেখেন আমাদের মহাসচিব সহ এখনো বিএনপির প্রায় 20 থেকে 25,000 লোক কারাগারে রয়েছে। তো এইটাকে আপনি একটা গণতান্ত্রিক মুক্ত পরিবেশ বলবেন, যে না একটা নিয়ন্ত্রিত পরিবেশ বলবেন, অথবা একটা ফেসিস্ট গভর্নমেন্টের তার ফেসিস্ট কর্মকাণ্ডের একটা অংশ বিশেষ বলবেন? ধন্যবাদ। ধন্যবাদ মোশাররফ ভাই। আমি সূর্য ভাই আপনার কাছে একটু জানতে চাই, মোশাররফ ভাই যে কথাটি বলেছেন আওয়ামী লীগ এর ষড়যন্ত্রের কারণে 111 তৈরি হয়েছে, এই প্রশ্নটির সাথে আমি আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই। নির্বাচনের পর ফের সরব হচ্ছে রাজনীতি, একদল কর্মসূচি দিলে আরেক দলও পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে, একই রকম চিত্র আগের মতোই। সব মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছে এই রাজনীতির গতিপথ? সুজয় ভাই। তুষার ভাই, শুনছিলাম মানে আপনি আমাকে যা জিজ্ঞেস করছেন সেই বিষয়গুলো হচ্ছে, আমি একজন গণমাধ্যমের মানুষ হিসেবে বলি যে এটা যে রাজনৈতিক দলগুলো যুক্ত রয়েছে তারাই যথাযথ বা উপযুক্ত জবাব দিতে পারবেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, যে আমি যেটা বুঝি একজন নাগরিক হিসাবে বা গণমাধ্যমে অন্ততপক্ষে 3 দশকের অধিক কাল কাজ করি, তা আমার বিবেক দিয়ে পরিষ্কার করে বলছি। মোশাররফ ভাই যেটা বলছিলেন তার সাথে আমাকে যে উদাহরণ দিয়েছে, আমি কৃতজ্ঞ যে উনি অসাধারণ সুন্দর করে বলেন। তারপরে বলি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয় নির্বাচনটা, জাতীয় নির্বাচনটা হলো, যেটা একবার আমি পূর্ণবার মনে করিয়ে দেই যে স্থানীয় সরকারের নির্বাচনটা তার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। এবং এবারে যে একটি কৌশল রয়েছে সেটা হচ্ছে 15 সালে যে প্রতীকটা শুরু করেছিল, এবার তো সেই প্রতীকটা কিন্তু থাকছে না। আপনার মনে করার কথা নিশ্চয়ই, আপনারও মনে আছে, দর্শকদের অনেকের মনে আছে, মোশাররফ ভাই নিশ্চয়ই মনে আছে, আমরা গ্রামে গঞ্জে এক সময় ছোট সময় স্লোগান শুনতাম, সেটা হচ্ছে প্রতীকী অর্থে আমি আপনার বলি মায়ের কোলে শিশুর ডাক, মানে একটা প্রতীকের কথা বলি, মানে তালা মাকড়া জিতে যাক বা এরকম শুনছি, কিংবা মা বোনকে জানিয়ে যায় থালা মাকড়ায় ভোট চাই, শান্তি পাবে দেশের লোক, অমুক ভাইকে দিলে ভোট, এরকম কথাবার্তা কিন্তু আমরা শুনেছি। কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন আর নেই। ছোটখাটো রাজনীতির সংকটে যেগুলো রয়েছে, গ্রামে গঞ্জের মানে ছোট ছোট হোটেলগুলো ছিল সাধারণ মানুষের জন্য সংকট, সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। প্রতীক নির্বাচন মানে স্থানীয় সরকার নির্বাচনে মানে রাজনৈতিক দলের প্রতীক হওয়ার কারণে
সেইটা যেহেতু এবার থাকবে না, আমি সেই অর্থেই বলেছি যে স্থানীয় সরকারের নির্বাচনটা বিএনপি অংশগ্রহণ করতে পারে, এবং বিএনপিকে পরামর্শ দেওয়ার অধ্যত্ত আমার নেই। জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয়েছে দ্বাদশ, সেটা বিএনপির ভাষায়, আবারও বলি, বিএনপির ভাষায় সেটা অবৈধ বলতেই পারে, সেটা নিয়েই বিএনপি অবৈধ এবং বাতিল করার জন্য আন্দোলন চালিয়ে যাক, এটি গণতান্ত্রিক দেশে সেটা যেতেই পারে। সংবিধান তাকে, মোশাররফ ভাই বলেছে, এবং সেটা সংবিধানে উল্লেখ রয়েছে, সভা সমাবেশ করবার কিংবা মিছিল করবার, সংগঠন করবার এবং ব্যক্তি পর্যায়ে স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে, সেটা বলুক। কিন্তু স্থানীয় পর্যায়ে নির্বাচনটা যেহেতু প্রতীক থাকবে না, সেই নির্বাচনটাকে মনে হয় প্রতিদ্বন্দ্বিতামূলক করা দরকার, এবং সেই প্রতিদ্বন্দ্বিতামূলকের মধ্য দিয়ে উপজেলা নির্বাচন, সামনের দিকে স্থানীয় সরকারের নির্বাচনটা অন্ততপক্ষে দল সংগঠিত হওয়ার মতো সুযোগ পাবে। আর যে কথাটা আপনি আমাকে বলবার সূর্য ভাই, চেষ্টা একটু করেছেন, আমি যে আপনার এই আপনার সাথে একটু সূর্য ভাই পাল্টাপাল্টি একটু যোগ করি আপনার সাথে, একটু যোগ করি সূর্য ভাই আপনার সাথে। সরকার নির্বাচনকে বিতর্কিত করেছে, অনেকেরই এইটাই একটা মতামত, মানে তাদের মন্তব্য। আমার একটি প্রশ্ন হচ্ছে, এই যে রাজনৈতিক দল যারা আছেন, বিএনপি এবং বিএনপি ছাড়া বিরোধী দলে যারা আছেন, তাদেরকে নির্বাচনে আনতে না পারাটা সরকারের ব্যর্থতা কিনা, আপনি কি মনে করেন? সরকারের তো দায়িত্ব রয়েছেই, কারণ সরকারের উপরে দায়িত্বটা বেশি রয়েছে। কিন্তু একটি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতেও পারে, সেই সিদ্ধান্তটা বিএনপি স্বাধীনভাবে নিয়েছে, এবং দুই পক্ষেরই কিন্তু আগ্রহ থাকে। এমন গ্রামে একটা ছোট চুটকি আছে, একজনে বলে ফেলে যে আমার বড় গরুটা বিক্রি করে দেবো, গরুটা খুব লক্ষ্মী গরু, কিন্তু স্ত্রীর অন্যরা কেউ বলে না যে তুমি এটা বিক্রি করতে পারবা, তো তুমি এটা বিক্রি করতে চাও কেন? তার স্বামী স্ত্রীকে বলতেছে এমন দাম চাইবো, ওরা তার কেউ কিনতেই আসতে পারবে না, শুধু বলার জন্য বললাম। তো সরকারি দল এমন কৌশল অবলম্বন করেছে, বিএনপির সাথে কোনো সংলাপে যায় না। আর বিএনপি বর্জনের জায়গায় এমন একটা কৌশল নিয়েছে যে শেখ হাসিনা থাকলে আর আলোচনা নয়, কোনো সংলাপই নাই শেখ হাসিনার অধীনে। তাহলে যদি বলেই থাকে তা শেখ হাসিনাকে উৎখাত করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সুতরাং এগুলো দিয়া হয় না। আপনার রাজনৈতিক গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আলোচনা, আলোচনা, আলোচনা। যেমন পার্লামেন্ট মানে কি, সেটাই আলোচনা, এখানেই সিদ্ধান্ত হয়। সংসদীয় গণতন্ত্র মানে এটা কোত্থেকে, পার্লামেন্টে শুধু আলোচনাই হবে এবং আলোচনার শেষে সিদ্ধান্ত হবে। শুধু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া নয়, পার্লামেন্ট আলোচনার পরে সিদ্ধান্ত গ্রহণ করা। তো সেই আলোচনা যদি না থাকে, কোন রাজনৈতিক দলের সাথে আর একটা দলের, যেমন মোশাররফ ভাইদের সাথে যখন ছাত্র রাজনীতি করেছে, আমরাও ছাত্র কর্মী ছিলাম, তারা ছাত্র নেতা হয়তো ছিলেন, কিন্তু আমাদের সাথে অপরাপর ছাত্র সংগঠনের সাথে কি পরিমাণ মধুর সম্পর্ক ছিল, যে মিছিল তারটা সে করেছে, আমারটা সেটা করেছি। এই মাত্র 30-35 বছরের ব্যবধানে সেই সংস্কৃতি, রাজনীতির সংস্কৃতিতে যদি পচন ধরে, আপনি যত গণতন্ত্রের কথা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি উন্নত হয় না। সুতরাং এইখানেই সংকটটা কিন্তু আমাদের রয়ে গেছে। দুই পক্ষই কারো পক্ষে কেউ চায় নাই, একজনে বলছে শেখ হাসিনা নো, আর একজনে বলছে না, এটা না হলে আলোচনা নয়। এটা তো দুটো খামখেয়ালি। বরঞ্চ মধ্যে থেকে, গ্রামে একটা কথা আছে যে পাটার পুতার ঘষাঘষিতে মরিচের জান শেষ। তাহলে এই দুই দলের পাল্টাপাল্টি ঝামেলার কারণে দেশের জনগণের অবস্থা ত্রাহি মধুসূদন। ধন্যবাদ সূর্য ভাই, আমরা আবারও আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আরো একটি ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, আপনারা দেখছিলেন সাম্প্রতিক সমীকরণ। আমাদের আজকের আলোচনার বিষয় কেমন হবে উপজেলা নির্বাচন, এই বিষয় নিয়ে দুজন অতিথির সাথে আমাদের আলোচনা চলছিল, আলোচনা চলবে, কিন্তু এই মুহূর্তে যাব ছোট্ট একটি বিরতিতে। আশা করি সাথেই থাকবেন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে। আজ আমরা আলোচনা করছিলাম কেমন হবে উপজেলা নির্বাচন, এ বিষয় নিয়ে আমাদের সাথে দুজন অতিথি আছেন জনাব ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু জাফর সূর্য ও সাংবাদিক নেতা। আপনাদের সাথে আবারও আলোচনায় ফিরছি। মোশাররফ ভাই, আপনার কাছে একটু যেতে চাই। সূর্য ভাই কিছু কথা বলেছেন যে শেখ হাসিনার সাথে আসলে কোনো আলোচনা নয়, আপনারা এই শেখ হাসিনার আমলে কোনো আলোচনায় বসবেন না, সংলাপেও বসতে আগ্রহী নন। এটা আসলে সূর্য ভাইয়ের কথা, এটা অনেকভাবেই আপনারাও বলেছেন, আপনারাও করতে চান না এই আলোচনা। পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, আপনাদের দলের সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন পুলিশ ছাড়া ক্ষমতাসীনরা 10 মিনিটও টিকে থাকতে পারবে না রাজনীতির মাঠে। আসলে আপনারা কি এমন ম্যাজিক করবেন যে 10 মিনিটও আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না রাজনীতির মাঠে? একটু যদি বিস্তারিত বলেন।
না, এখানে আপনি একটু দেখবেন, এখানে আমার মনে হচ্ছে যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন বা বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, সূর্য ভাই এখানে আছেন, আমাদের সাক্ষী আছেন যে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা কিন্তু দুই দলই বিরোধী দলে ছিলাম। সুতরাং তখন কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে কার জনপ্রিয়তা কতটুকু, তার সাংগঠনিক শক্তি কতটুকু, কে জনগণকে কে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে। বাংলাদেশে আপনি এরশাদ বিরোধী আন্দোলনে এমন কোথাও দেখাতে পারবেন না যে কোনো জায়গায় বিএনপি কে পরাজিত কেউ আওয়ামী লীগ করতে পেরেছে, এই কোনো রেকর্ড নাই। কিন্তু এখন কেন আজকে আপনি আপনি যে কথা বলছেন আমাদের আন্দোলনে আপনি গতি দেখছেন না কেন? এর একমাত্র কারণ প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার। আপনি দেখেন এই যে গত 28 তারিখ একটি ঘটনা ঘটেছে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে। হ্যাঁ, যে কোনো জায়গায় একটি ঘটনা ঘটতে পারে, তার অর্থ এই যে সারা বাংলাদেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা সবাই মামলার আসামি। সারা বাংলাদেশের জেলাগুলি জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক সভাপতির আসামি। অর্থাৎ একটি দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যত কৌশল, আপনি সবগুলি কৌশল করছেন। তো সুতরাং এই জন্য আমরা বলি একটা গভর্নমেন্ট যখন ফেসিস্ট হয়ে যায় এর কারণটা কি? আপনি যদি বলেন আওয়ামী লীগ এই কার্যগুলি কেন করে, কারণ এটা যদি ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তৃতা যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। উনি বলেছিলেন যদি কোনো না কারণে বিএনপি আওয়ামী লীগ বিরোধী দলে যায় এক রাত্রের মধ্যে তারা নিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ এই বিগত 15 বছরে তারা সাধারণ মানুষের উপর এত নির্যাতন করেছে, এত দুর্নীতি করেছে, এত দুঃশাসন চালিয়েছে, এত মানুষের অধিকারকে এমন ভাবে খর্ব করেছে যে তারা নিজেদেরকে এখন ক্ষমতার বাইরে নিরাপদ মনে করছে না। যার জন্য আপনি ডক্টর আব্দুল রাজ্জাকের বক্তব্য যদি আপনি একটু অনুধাবন করেন তাহলে বুঝতে পারবেন। উনি বলেছিলেন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য আমরা বিএনপির 20,000 নেতাকর্মীকে জেলে ঢুকিয়েছি। যদি এরা বাইরে থাকতো তাহলে আমরা নির্বাচন করতে পারতাম না। যার জন্য জয়নাল আবদিন ফারুক অথবা ব্যারিস্টার মাহমুদুল খোকন যে কথাটি বলেছে, এই সরকার আজকে সম্পূর্ণ টিকে আছে অস্ত্রের জোরে, অর্থাৎ প্রশাসনের ক্ষমতায়। নিজেদের তাদের কোনো সক্ষমতা নেই বিএনপিকে মোকাবেলা করার জন্য। যার কারণে দেখবেন আওয়ামী লীগের মূল কৌশল বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে হবে, যার জন্য প্রশাসনকে তারা নিজেদের মতো ব্যবহার করে। এখন আপনাকে একটু বলি, আপনি এখানে সূর্য ভাইকে বলেছেন যে আমরা দেখেছিলাম এরশাদ বিরোধী আন্দোলন, আমরা একটা সক্রিয় রাজপথের কর্মী ছিলাম। আমরা দেখেছি এরশাদ একটা স্বৈরাচার ছিল, তারপরে রাজনৈতিক দলগুলির সাথে একটা সমঝোতার জন্য কিন্তু উনি সামরিক শাসনের মধ্যেও কিন্তু উনি সংলাপ করেছে। আমরা দেখেছি আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছে, তখনও কিন্তু রাজনৈতিক সংলাপের জন্য বহু বৈঠক করা হয়েছে। কিন্তু একমাত্র আওয়ামী লীগ তারা ভাবে কোন রকম সমঝোতা করে যদি বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে তাদের পরাজয় নিশ্চিত, যার জন্য তারা কোনো আলোচনার যেতেই তারা রাজি না। এই হলো বাংলাদেশের মূল সংকটটা। সুতরাং এই সংকট থেকে আপনি আজকে আমি আপনাকে এখানে সূর্য ভাই আছে, আজকে 1995 সালে আমরা যখন ছাত্র ছিলাম তখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন উনি বলেছিলেন যে দলীয় সরকারের অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এখন 1995 সালে বিএনপি আওয়ামী লীগের মধ্যে যাতায়াত ছিল, তাদের মধ্যে সংলাপ ছিল, কথা বলা ছিল, একই আচার অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল। আজকে এই 15 বছর ব্যবধানে এগুলি তো সবই বন্ধ, কথাবার্তা নাই, এক জায়গায় বসতে পারছে না, কোনো মিটিং হচ্ছে না। তো এখন সেই নেত্রী রাষ্ট্রীয় ক্ষমতায়, তো উনি প্রধানমন্ত্রী, তার অধীনে বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে, এটাকে বিশ্বাস করার কোনো সুযোগ আছে? কি কারণে বিশ্বাস করবে বিএনপি? সুতরাং উনি নির্বাচনে জয়যুক্ত করার জন্য, যেমন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এটাকে তো আমরা নির্বাচন বলি না, এইটা বলি যেভাবে আপনার বছর শেষে আপনার লাইসেন্স নবায়ন করেন, আপনার যে কোনো কাজের বৈধতা নবায়ন করেন। আজকে আওয়ামী লীগ জাতীয় সংসদের মাধ্যমে আবার সংসদকে নবায়ন করে নিয়েছে। এখানে জনগণের ভোট বলেন, জনগণের প্রত্যাশা বলেন, জনগণের ম্যান্ডেট বলেন, এর কোনো ধারে না আওয়ামী লীগ। সুতরাং তারা ক্ষমতায় থাকতে হবে, যে কোনো মূল্যের বন্যায় রাষ্ট্রীয় প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় তারা থাকতে চায়। ধন্যবাদ মোশাররফ ভাই। আপনি অনেকগুলো কথা বলেছেন। সূর্য ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে মোশাররফ ভাই যে কথাগুলো বলেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন কথাগুলো, সেই কথাগুলোর পাশাপাশি একটি প্রশ্ন করতে চাই আপনাকে। বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত কিছু করা দরকার, যা যা করা দরকার সেটাই করছে এবং পুলিশকে ব্যবহার করছে, এই প্রশ্নটা আপনি বলবেন। পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কেটে গেলেও রাজনৈতিক সংকট এখনো কাটেনি। আসলে আগামীর রাজনীতি কেমন হবে এবং এই সংকট কেটে ওঠার জন্য আমাদের আসলে রাজনৈতিক নেতাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? না, ধন্যবাদ আবার আপনাকে। আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করেন, এতগুলো প্রশ্ন মনে রাখার মতো অবস্থা হয় না। তারপরে বলি রাজনৈতিক সংকট কিভাবে আছে, আমি আমার কাছে এটা হয় না। আর আমি দেখিও না রাজনৈতিক সংকট রয়েছে, অর্থনৈতিক সংকটটা রয়েছে, রাজনীতির সংস্কৃতির সংকট রয়েছে। এইটা মোশাররফ ভাইয়ের কথা কিন্তু খুব চমৎকার করে উঠে আসছে। সেটা হচ্ছে রাজনীতির সংস্কৃতির সংকট। একটা দলের রাজনৈতিক নেতার সাথে
কর্মীর সাথে অপরাপর রাজনৈতিক দলের কর্মীর সাথে কোনো দেখা হয় না। একটা সময় চিরায়ত বাঙালিতে মাঝে মধ্যে শুনতাম যে সৎ ভাই বোন এর বাড়ির উঠানের মধ্যে বেড়া দিয়ে থাকে, একটা অবস্থা হয়ে যায়। তাহলে কি হবে? বাপ মার একটা বদনাম হয় যে আসলে তারা সহ অবস্থান করতে পারে না। তো এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে এরকম অবস্থা হয়েছে, এরকম একটা দেওয়াল আমার বাড়ির মধ্যে বেড়া দিয়ে দিচ্ছে যে কারোর সাথে কেউ কারোর কথা বলতে চায় না। প্রয়োজনে এক বাড়ির ময়লা আর এক বাড়ির ওয়াল দিয়ে আর এক ফেলে দেওয়ার চেষ্টা করে। এই হলো তাদের অবস্থা। রাজনৈতিক সংকটের আমি দেখি সংস্কৃতি সংকটটা এটা মারাত্মক। এটার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপি ক্ষমতায় থাকুক, বা এই অবস্থা চলতে থাকলে আরো যদি কেউ ক্ষমতায় আসে, এই সমাজ সংকটে পড়বে। সমাজের যে পতন ধরেছে, এই পতনটা শুদ্ধ করতে পারে রাজনীতি। সুতরাং রাজনীতিতে যদি সংকট তৈরি হয়, সেই পতন থেকে আপনার যদি ঘা মানে আলসার, আলসার যদি মানে ঘা যদি না সারে, সেটাকে বলা হয় ক্যান্সার। ক্যান্সার হচ্ছে অনিবার্য মৃত্যু। এটা হচ্ছে আপনাদেরকে, আমার রাজনীতিতে এই অবস্থা চলছে, এটা মাথায় রাখতে হবে। আর মোশাররফ ভাইয়ের কিছু কথায় আমার একটু ভিন্ন মত রয়েছে। মোশাররফ ভাই, এখন দেশে বিদ্যমান একটি সংবিধান রয়েছে। সংবিধানের কাঠামো অনুসারে আপনারা যদি বলেন যে না, রাষ্ট্রটা গণতান্ত্রিক ভাবে চলছে না, সরকার গণতান্ত্রিক না, রাজনৈতিক দল গণতান্ত্রিক না, রাষ্ট্রকে কোনো কিন্তু গণতান্ত্রিক হতে হয়। তো রাষ্ট্রে যেহেতু একটা শাসনতন্ত্র রয়েছে, মানে একটা সংবিধান রয়েছে, আপনারা কি সেই সংবিধানের বাইরে দিয়ে শুরু করতে চান? তাহলে সংবিধানের বাইরে যদি শুরু করতে চান, তার মধ্যেও ঘটনা হয় আপনি আমি সেই আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষী। আপনার অবস্থানটা হয়তো একটু সামনের সারিতে ছিল, আমারটা হয়তো পিছনের সারিতে ছিল 90-এর গণ অভ্যুত্থানে। সেই সময় যা ঘটেছে তাও কিন্তু অনেকটা সংবিধানের কাঠামোর মধ্য দিয়ে ঘটেছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে আহ কি বলা হয়, হোসাইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করে মওদুদ আহমেদকে মওদুদ আহমেদকে মওদুদ আহমেদ পদত্যাগ করেছে। তারপরে সেখানে সে দায়িত্ব দিয়েছে হলো আহ শাহাবুদ্দিন সাহেবকে। শাহাবুদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়ে এরশাদ সাহেব ওখান থেকে লীন হয়ে গেছে, চলে গেছে। তাহলে সেটা একটা অনেকটা সংবিধানের। ছোট করতে হবে। তারপরে তারপরে একটা কথা বলি, তাহলে এখন যে নির্বাচন আপনারা চান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেটা কি সংবিধানের বাইরে যেতে হবে না? তো সংবিধানের বাইরে যদি যেতেই হয়, একটু অসাংবিধানিক ভাবে একটি সরকার আনা কতটা বৈধ হবে, কতটা মানুষের কাছে কাঙ্ক্ষিত হবে, সেটা বুঝতে হবে। সংবিধানের মধ্যে যে অনেক কাঠামো রয়েছে, অনেক ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার ফাঁক ফোকরে আরো একটু শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করে যদি আপনারা নির্বাচন অনুষ্ঠানে আসতে পারতেন, আর সমালোচনা থেকে যদি দূরে থাকার চেষ্টা করতেন, তাহলে হয়তোবা ভালো হতো। আর নির্বাচনে বর্জন করবেন এই দোষ দিয়ে, এই সেই দোষ দিয়ে, তাহলে হবে না। কারণ যদি মাঠে আপনারা না থাকেন, যদি মাঠে কোনো প্লেয়ার না থাকে, তাহলে যে 15টা গোল দেবে, 20টা গোল দেবে, সেইভাবেই জিতে যাবে। তাতে তো কারো কিছু বলার নাই। প্রতিযোগিতায় থাকতে হবে, ধন্যবাদ সূর্য ভাই। মধ্য দিয়েই ধন্যবাদ সূর্য চোখে ভাই, আমি অনেকগুলো প্রশ্ন আপনাকে করেছি, আপনি উত্তরও দিয়েছেন। আপনার কাছে সময় পেলে আবারও আসবো। এবার একেবারে সংক্ষেপে একেবারে শেষ পর্যায়ে আমরা একটু ছোট করে জানতে চাই যে বর্তমানে যে রাজনীতি চলছে, সেই রাজনীতি আসলে জনগণের কতটা কল্যাণ করছে? আপনি মোশাররফ ভাই যদি একটু ছোট করে বলেন, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, একটু ছোট করে যদি। না, এখানে আমি একটু সূর্য ভাইয়ের একটা উনি সংবিধানের কথা বলেছে। সূর্য ভাই, সংবিধান আমাদের আর্টিকেল 7-এ যদি আপনি যান, সেখানে দেখতে পারবেন যে রাষ্ট্রের সকল নাগরিক সমান বা জনগণই ক্ষমতার উৎস। আপনি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আপনি যে ব্যবস্থাটা আওয়ামী লীগ করেছে একটা দলীয় গঠনতন্ত্রের মতো, যে আপনার এই যে কিছুদিন আগে আমাদের একটা কনফিউশন হয়েছিল যে বাংলাদেশের 648 জন এমপি, অর্থাৎ আপনি যদি ইলেকশন করতে চান, আমি যদি ইলেকশন করতে চাই, আমাদেরকে সাধারণ নাগরিক হিসাবে যেতে পারে, ওনারা কিন্তু এমপি হিসাবে ক্ষমতা নিয়ে সাংবিধানিক পোস্ট নিয়ে ওনারা নির্বাচনে যাবে। এইটা কি আপনি, এই সংবিধান কি আপনি সমর্থন করেন? করেন না। তো এটা তো সরকার পরিকল্পিতভাবে করেছে। তারপর মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা থাকবে। আগে আমরা দেখেছি নির্বাচনকালীন একটা সরকার থাকে, সেই সরকারও তো নাই এখন, বরং আওয়ামী লীগের সরকারই একটা এক্সটেনশন সরকার হিসেবে এখানে কাজ করেছে। সুতরাং আপনি একটু ছোট করে যদি বলেন। জনগণকে মেসেজ দিতে চাচ্ছেন যে আমি ক্ষমতায়, আমি আবার ক্ষমতায় আসছি, তুমি এখানে নির্বাচন করো আর অংশগ্রহণ যাই করো না করো, তোমাকে ডামি হিসাবেই থাকতে হবে। সুতরাং এইটা দিয়ে তো সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। যার জন্য আমরা বলেছি সংবিধানের যে মূল স্পিরিট, রাষ্ট্রের সকল মালিক জনগণ, সেইটাকে যতক্ষণ পর্যন্ত আপনি এস্টাবলিশ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই সংকট সমাধান হবে না। ধন্যবাদ সূর্য ভাই। আপনার কাছে একই প্রশ্ন, বর্তমানে জনকল্যাণমূলক রাজনীতি, আসলে জনগণের কল্যাণের জন্য যে রাজনীতি, সেই রাজনীতির চর্চা আসলে কতটুকু হচ্ছে? একজন জ্বালাও পোলাও আন্দোলন, আরেকজন হচ্ছে ক্ষমতার ব্যবহার। আসলে বিষয়টা কি এবং কোন দিকে যাচ্ছে, এটা জনগণের জন্য কতটুকু কল্যাণকর? খুব ছোট করে যদি বলেন, আমরা শেষ করবো অনুষ্ঠান। চূড়ান্ত এবং শেষ কথা হচ্ছে, আবারও বলি, চূড়ান্ত এবং শেষ কথা হচ্ছে এই
রাষ্ট্রের সরকার গণতান্ত্রিক হতে হবে, সরকার ব্যবস্থা গণতান্ত্রিক হতে হবে, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হতে হবে, প্রশাসন গণতান্ত্রিক হতে হবে। প্রশাসন গণতান্ত্রিক হলে সুশাসন নিশ্চিত হবে। যদি সরকার গণতান্ত্রিক হয়, রাষ্ট্রের জনগণ নিরাপদ থাকবে, তাদের চাহিদা পূর্ণ হবে। এবং এই যদি গণতন্ত্রের ঘাটতি থাকে, কোনো কিছু হবে না, কল্যাণ হবে না, জনগণের কিছু হবে না। শুধুমাত্র আমরা আলোচনা করতে পারবো, কিন্তু অন্য কোনো কিছু পথ খুঁজে বের হবে না। এটাই হচ্ছে আমার শেষ কথা। ধন্যবাদ সূর্য ভাই, ধন্যবাদ মোশাররফ ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামী কোনো পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন সাম্প্রতিক সমীকরণ। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কেমন হবে উপজেলা নির্বাচন। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। আমাদের সাথে উপস্থিত ছিলেন দুজন অতিথি। আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবারও সাম্প্রতিক সমীকরণে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয় টিভির সাথে থাকবেন।